নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। সকাল সকাল রওনা দিয়েছি আমরা বলতে আজকের সফরে আমার সঙ্গী আমার সহধর্মিণী চন্দ্রানী। ছেলের পড়াশোনার এখন ভয়ানক ব্যস্ততা, তাই আজ আমরা দুটিতেই বেরিয়েছি আমার পক্ষীরাজের সওয়ারি হয়ে। আজ আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুরের একটি পরিচিত জনপদ পাঁশকুড়া। তাই আমরা ধরে নিয়েছি বালি ব্রিজ। এই সেতু পার করে ধরে নেব বম্বে রোড। পাঁশকুড়া শহরকে পাশ কাটিয়ে চলে যাওয়া হয় অসংখ্যবার, কিন্তু এই শহরটি এবং সংলগ্ন এলাকা ঘুরে দেখা হয়নি কখনো। অথচ পাঁশকুড়া কিন্তু প্রাচীন এবং ইতিহাস সমৃদ্ধ একটি জনপদ। পাঁশকুড়া নামকরণ নিয়ে একাধিক মতবাদ রয়েছে। কাশীজোড়া পরগনার রাজা তার দীক্ষার সময়কালে দীক্ষা দানকারী নিত্যানন্দ চক্রবর্তীকে কিছু জমি দান করেন। মানিকরাম গঙ্গোপাধ্যায়ের শীতলামঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে, পঞ্চকুড়া জমি দিল কর্য ব্রহ্মোত্তর। পঞ্চ অর্থাৎ পাঁচ, কুড়া অর্থ নদী উপত্যকার বসতি অঞ্চল। এই পঞ্চকুড়া বা পাঁচকুড়া থেকেই পাঁশকুড়া কথাটি এসে থাকতে পারে। দ্বিতীয় মতবাদটি অনুযায়ী ব্রিটিশরা উলুবেড়িয়া থেকে মোহনপুর যাওয়ার জন্য মেদিনীপুর খাল খনন করার সময় তারা কংসাবতীর কাছে এসে ছাই বা পাঁশ ফেলে দিয়ে এখান থেকে জ্বালানি বা কুড়া সংগ্রহ করে নিয়ে যেত। সেইখান থেকেও পাঁশকুড়া নাম হতেই পারে। আরও একটি মত হলো পাঁশকুড়া নামটি এসেছে পশংগড়া থেকে। অতীতে জলসেচের সুবিধার্থে মেদিনীপুর খালের এই এলাকায় লকগেট বা পশং তৈরি করা হয় এবং লকগেট সংলগ্ন স্থানকে বলা হতো পশংগড়া। সেখান থেকেও পাঁশকুড়া এসে থাকতে পারে। 1900 সালের 19শে এপ্রিল কোলাঘাটের রূপনারায়ণ নদীর ওপরে সেতু চালু হয়। তারপরেই হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত সরাসরি ট্রেন চলতে শুরু করে এবং পাঁশকুড়া হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। কথা বলতে বলতে পার করে গিয়েছি কোলাঘাট। সামনেই পাঁশকুড়ার সামান্য আগে আসবে জিয়াদা গ্রাম। সেখানে একটু দাঁড়াবো আমরা। আমার এক ছাত্রীর সঙ্গে একটু দেখা করে যাব। দাঁড়িয়েছি জিয়াদা গ্রামে। এসেছি সাবিনাদের বাড়ি। সাবিনা আমার সাংবাদিকতার ছাত্রী ছিল। বেশ কয়েক বছর আগে পাশ করে গেলেও যোগাযোগটা ও রেখে গিয়েছে। নিয়মিতই খোঁজখবর করে। ওর বাড়ির সকলেই আমাকে এবং আমাদের পরিবারের সকলকে খুবই ভালোবাসেন। তাই পাঁশকুড়ায় আসবো শুনে ও বলে দিয়েছিল, স্যার দেখা না করে যাওয়া যাবে না। তাই তো একটু ঝটিকা সফরে ওদের বাড়িতে আসা। গ্রামের সুন্দর পরিবেশে ওদের বাড়ি। আমাদের তো কিভাবে ওরা আপ্যায়ন করবে তাই নিয়ে একটা হুলুস্থুলু কাণ্ড। এত আন্তরিক সকলে। দেখুন না, স্যার এবং ম্যাডাম আসবে বলে কত খাবারের আয়োজন। নরম সুন্দর চালের গুঁড়োর রুটি এবং কষা মাংস, দারুণ খেতে। এছাড়াও দোকান থেকে আনা মিষ্টি তো আছেই, সঙ্গে রয়েছে বাড়িতে বানানো নানান ধরনের হালুয়া বা মিষ্টি। সেই রাত থাকতে উঠে বানিয়েছে ওরা। না খেলে হয় বলুন তো? ঘণ্টাখানে খুব হইচই খাওয়া দাওয়া সব হলো। পাড়ার লোকেদের সঙ্গেও আলাপ পরিচয় হলো। খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের সকলের। সাবিনাদের বিদায় জানিয়ে আবার পথে আমরা চলেছি পাঁশকুড়ার দিকে। তবে প্রথমেই পাঁশকুড়া শহরে ঢুকছি না, আমরা যাব পাশেই থাকা নস্কর দিঘি গ্রামে। পাঁশকুড়া এসে ফুলের বাহার দেখব না তা কি হয়? সেই ফুল দেখতেই চলেছি নস্কর দিঘি গ্রামে। বম্বে রোড ছেড়ে এবারে আমরা নেমে যাব কংসাবতী সেতুর পাশ দিয়ে যাওয়া রাস্তায়। এখানে রাস্তা কাটা ছিল না, তাই একটু ঘুরে এসে নামতে হচ্ছে। এবারে নদীর পাশ দিয়ে যাওয়া পথ ধরে বেশ খানিকটা চলা। কিন্তু বেশি নয়, মিনিট দুয়েক যেতে না যেতেই
একটা মন্দির দেখে দাঁড়াতে হলো। ফুলের বাগানের মাঝে একটা মন্দির চত্বর, তারামায়ের মন্দির সামনে। এটা জানাবার এলাকা। জায়গাটা কিন্তু দারুণ। চারিদিকেই ফুলের বাহার, মাঝে সুন্দর সুদৃশ্য মন্দির। এমনিতে খুব বড় সড়ো নয়, তবে জায়গাটার গুণে ভালোই লাগছে। সামনেই রয়েছে শিবের মন্দির, আর পাশে তৈরি হচ্ছে তারামায়ের মন্দির। মন্দিরের ওপাশ দিয়ে বইছে কংসাবতী, কিন্তু তার একেবারে করুণ দশা। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, জল নেই বললেই চলে। তবুও নদীর একটা স্বাভাবিক সৌন্দর্য তো থেকেই যায়। এখানেই বসা হলো কিছুক্ষণ। কিন্তু পাশেই থাকা ফুলের ক্ষেত আমাদের টানছিল বেশি করে। এবারে চলে গেলাম সেই দিকেই। নানান ধরনের ফুল, তবে চন্দ্রমল্লিকাই বেশি। তার রূপের বাহারে মোহিত আমরা। ওদিকে রয়েছে গোলাপের ক্ষেত। গোপীনাথপুর থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত নদীর চরের জমিতে গোলাপ চাষ হয়। এগুলি সবই গোলাপ গ্রাম। তবে গোলাপ গাছ বেশ বড় সড়ো হয়েছে এখানে। অল্প স্বল্প কুড়িও দেখা যাচ্ছে। আধফোঁটা গোলাপের কি যে সেই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা মুশকিল। বিমুগ্ধ নয়নে দেখছিলাম সেই অপার সৌন্দর্য। এখান থেকে রওনা দিলাম এবার। প্রকৃতির রূপ বদলাতে শুরু করে জানাবার গ্রাম থেকেই। নদীর বাঁধ দিয়ে রাস্তা, পাকা সড়ক, সড়কের দুপাশে অসংখ্য গাছপালা, আর বাঁধের দুপাশে চাষের জমি। জানাবার বা এই এলাকায় চন্দ্রমল্লিকা চাষ হয় খুব ভালো। জমির পর জমি মরশুমের সময়ে রঙিন হয়ে থাকে। এখানকার চাষিরা চন্দ্রমল্লিকার যোগান আর বাজার দীর্ঘায়িত করবার জন্য দারুণ একটা কৌশল নেন। জমির পাশে খুঁটি পুঁতে এলইডি বাল্ব জ্বেলে দেন। কুয়াশা মোড়া শীতের রাতে সে এক অপার্থিব সুন্দর দৃশ্য। না দেখলে তার বর্ণনা অসম্ভব। বিদ্যুতের সাদা আলোয় রাতে দিনের মতো পরিবেশ তৈরি হয়। তাতে ফুল ফুটতে দেরি হয়। ফুল চাষিরা দীর্ঘদিন ধরে তা বিক্রি করতে পারেন। মাইলের পর মাইল জুড়ে এদিকেই ফুলের ক্ষেত। নস্করদিঘি, তারপরে বাজু, পঞ্চমদুর্গা, গোপীনাথপুর, মোহনপুর, রাজশহর, কৃষ্ণগঞ্জ, পরপর সব গ্রামই ফুলের জন্য বিখ্যাত। নস্করদিঘি পৌঁছে বাজারের কাছে বাঁধের ওপরে গাড়ি রেখে এবারে যাব একটু গ্রামের ভিতরে। সামনে একটা মন্দির, হরেশ্বর শিবের। এই মন্দিরের পাশ দিয়ে এগোলাম আমরা যাচ্ছি গ্রামের ভিতরে থাকা প্রাচীন রঘুনাথ জীবের মন্দির দেখতে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার আগেই তাই দেখে আসি বরং। ফুলের ক্ষেতে পরে আসছি। গ্রামের সুন্দর সহজ রূপ দেখতে দেখতেই যাওয়া। মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেলাম রঘুনাথ মন্দিরের সামনে। প্রায় 350 বছরের প্রাচীন এই মন্দির। আমরা ঠিক সময় এসেছি। মন্দিরে এখন পুজো হচ্ছে, তাই খোলাই আছে। গাছপালায় ঘেরা সুন্দর মন্দির চত্বরটি। নবরত্ন শৈলীর মন্দির এটি। সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের সম্মুখ গাত্রে। আগে চলুন ভিতরে রঘুনাথ জীবের দর্শনটা এই বেলা সেরে নিই। এই মন্দিরে নিত্য পুজো এবং নিত্য ভোগ হয়। মন্দিরের সামনেই বসেছিলেন নারায়ণচন্দ্র পণ্ডা। তিনি জানালেন এই মন্দির তাদের পারিবারিক। এখনও তারাই দেখাশোনা করেন এই মন্দিরের।
এবারে একটু দেখছিলাম মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কাজগুলিকে। রঘুনাথ মন্দিরের পাশেই রয়েছে শীতলা মন্দির, সেখানেও সদ্য পুজো হয়েছে। ভিতরে মা শীতলার অবস্থান। গ্রামের অন্যরাও দেখলাম এই মন্দিরেই পুজো দিতে আসেন। মন্দিরের পাশেই রয়েছে রথ। ফাল্গুন মাসের মাঘী পূর্ণিমার দিনে এই রথে করে রঘুনাথজিউকে নিয়ে যাওয়া হয় সামনের এই শিব মন্দিরে, যে শিব মন্দির আমরা আসার সময় দেখেছিলাম। সেই সময় মেলাও বসে এখানে। আবার চলে এসেছি বাঁধের উপরে রাস্তায়। গাড়িকে এখানে রেখে এবার যাব পাশেই থাকা ফুলের ক্ষেতে। খেতে ঢুকতেই আমার স্বাগত জানালো গ্ল্যাডিওলাস। ফুল এখন কম, সকালেই সব তুলে নেওয়া হয়েছে, তাও আমার জন্য রয়ে গিয়েছে 2-4টি। তার ওপাশে রয়েছে চন্দ্রমল্লিকা। তার শ্বেত শুভ্র বাহারে চারিদিক যেন ঝলমল করছে। কি ভালো যে লাগছিল। শুধু যে সাদাই আছে তা কিন্তু নয়, হলুদ চন্দ্রমল্লিকাও আছে ক্ষেত আলো করে। চন্দ্রমল্লিকার ভরা সংসার পার হতেই গিয়ে পড়লাম গাঁদা ফুলের পাড়ায়। রাশি রাশি গাঁদা ফুটে আছে বিঘার পর বিঘা জুড়ে। চোখ এবং মন দুটি ভালো হয়ে যায় দেখলে। হাঁটছিলাম গাঁদার পাশ দিয়ে। আরও একটু এগোতেই এক পাশে চন্দ্রমল্লিকা, অন্য পাশে গাঁদা ফুলের বাহার। সে এক দারুণ ব্যাপার। ফুলের জন্য যে জায়গাগুলো বিখ্যাত এখন, তার মধ্যে ঠাকুরনগর আমার বাড়ির কাছাকাছি, সেখানে তো গিয়েছি আমরা, ঠাকুরনগরের পর্ব আছে। নদিয়ার চাপড়া গিয়েছিলাম, রানাঘাট পর্বেও আছে। এছাড়া ক্ষীরাই বিখ্যাত, বিখ্যাত মানে অতি বিখ্যাত। তো ক্ষীরাইতে আমি ইচ্ছে করে যাইনি, কারণ প্রচণ্ড ভিড়ভাট্টা। অনেক দিন থেকেই দেখছিলাম অনেক লোক সেখানে যান, আমি তো একটু ভিড়ভাট্টা এড়িয়ে চলি। তো ফুল দেখার জন্য আমাকে একজন পরামর্শ দিয়েছিলেন এই নস্কর দিঘি, পাঁশকুড়ার পাশেই একটা গ্রাম, পাঁশকুড়া লাগোয়া একদম গ্রাম, সেখানে আসার জন্য। খুব যে আশা নিয়ে এসেছিলাম তা নয়, কিন্তু এটা ঠিক যে এখানে এসে আমি মুগ্ধ। মানে আপনারাও দেখতে পাচ্ছেন, আমি তো দেখালাম এতক্ষণ, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, মানে অসাধারণ একটা পরিবেশ। মনটা ভালো হয়ে যায় জানেন তো, এত সুন্দর সুন্দর ফুলের মাঝে। মানে এই যে সব দারুণ দারুণ সব ফুল, এই যে আমার সঙ্গে, এই দেখলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। তো আমি একটু ঘুরি, মানে আমার সঙ্গে তো স্ত্রী আছেন, ও ওই দিকে ঘুরছে ও পাশে, আমি একটু এই পাশে নির্জনে চলে এসেছি ফুল দেখতে দেখতে। দারুণ লাগছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটা জিনিস বলবার আছে যে আপনারা যারা ক্ষীরাইতে যান, ক্ষীরাই যেতেই পারেন, কিন্তু এই নস্কর দিঘি বা এই অঞ্চলে আসলে যেটা পাবেন সেটা হচ্ছে নির্জনতা। এখানে খুব বেশি মানুষজন, খুব বেশি কেন, মানুষজনই নেই। মানে কৃষকরা ছাড়া একমাত্র আমি আছি এই ক্ষেতের মধ্যে। দারুণ লাগছে, সেই জন্যই আরও বেশি ভালো লাগছে। নিরিবিলি নির্জনের মাঝে একটু ফুল দেখতে যারা চান, ফুলকে যারা ভালোবাসেন, তারা এখানে আসতেই পারেন। হ্যাঁ, অবশ্যই ক্ষেতে নেমে ক্ষেত নষ্ট করবেন না, ফুল নষ্ট করবেন না, গাছপালা নষ্ট করবেন না, সেটা তো বলার অপেক্ষা রাখে না। যারা ঠিকঠাক মানুষ, যারা প্রকৃতই ফুল ভালোবাসেন, তারা সেটা করবেন, আমি জানি, আমার দর্শকদের আমি চিনি। তো সেই জন্য নস্কর দিঘি আসতে গেলে কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসবেন। কীভাবে আসবেন সে তো আমি বলে দেবো পরে। জায়গাটা দারুণ, কংসাবতীর ধারে এই যে বিস্তীর্ণ ফুলের ক্ষেত আমাকে একদম মুগ্ধ করেছে। খুব ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে, খুব ভালো লাগছে।
গাঁদার ক্ষেত পার হয়ে এবার এলাম পাশের গোলাপের ক্ষেতে। অপূর্ব সে শোভা। মৃদু হাওয়ায় আধফোটা গোলাপ কুড়িদের দোলা যে কোনো বেরসিক মানুষের মনকেও দোলা দেবেই। গোলাপের গা ঘেঁষেই রয়েছে মোরগঝুঁটির ছোট্ট বাগান। তার গাঢ় মখমলি রূপে দিশাহারা আমি। এই সৌন্দর্য কিন্তু এইটুকু জায়গাতেই সীমাবদ্ধ নয়। আমি তো ঘুরেছি কয়েক বিঘা মাত্র জমিতে। এখানে কিন্তু মাইলের পর মাইল জুড়ে এমন সৌন্দর্যেরই দেখা মেলে। ফুলের ক্ষেত শেষ হতেই দেখা মিলল কংসাবতীর। স্থানীয়রা বলেন কাঁসাই। সারা বছর নিজের জলে এমন ফুলের হাসি ফুটিয়ে এখন নিজেই কেমন রিক্ত শুষ্ক কাঁসাই। নদীর দুই পার দিয়েই এখানে এমন রং বেরঙের ফুলের মেলা। তার মাঝখান দিয়ে সবুজের বুক চিরে বয়ে গিয়েছে কংসাবতী। এখানে নদী একটু নিচের দিকে। আমি আর তাই নিচে নামলাম না, ওপর থেকেই নদীর সৌন্দর্য উপভোগ করলাম চেটে পুটে। নদীর সঙ্গে দেখা সেরে এবার আবার ফিরে চলা। সেই ফুলের মধ্যে দিয়ে চলেছি বাঁধের উপরে রাস্তার দিকে। এখানে এলে কিন্তু খিরাইয়ের মতো ভিড় মিলবে না। মিলবে না মাথায় ফুলের মুকুট বা গলায় ফুলের মালা পরে ছবি তোলার সুযোগও। কিন্তু বিঘের পর বিঘে জুড়ে বিভিন্ন ধরনের ফুলের মাঝে নিজের মতো করে বেড়ানো বা ছবি তোলার জন্য মানা করবার কেউ নেই এখানে। তবে হ্যাঁ, একটাই অনুরোধ, কেউ কিন্তু অনুমতি না নিয়ে ফুল ছিঁড়বেন না বা ক্ষেতের মাঝে ঢুকে ফুলের গাছ নষ্ট করবেন না। রওনা দিলাম নস্কর দিঘি থেকে। সেই ফুলের উপত্যকার পাশ দিয়েই ফিরে চলা। এমন সময় দূরে নজরে এলো কৃষকেরা ফুল তুলে জড়ো করছেন। পিচবোর্ডের বাক্সে সেই ফুল ভরা হচ্ছে মাঠের মধ্যেই। এই ফুল বাক্সবন্দি হয়ে এরপরে চলে যাবে দূর দূরান্তে। আবার চলা। এবারে আমরা যাব পাঁশকুড়া শহরের ভিতরে। তাই তো এবারে উঠে যাব বম্বে রোডে। তারপরে খানিকটা এগিয়েই পার করে নেব বড় রাস্তা, ঢুকে যাব পাঁশকুড়া শহরের দিকে। হাইওয়ে পার করে ঢুকে গিয়েছি পাঁশকুড়া শহরের মধ্যে। এই দেখুন না কেমন বদলে গিয়েছে দৃশ্যপট। চারিদিকে প্রচুর দোকান, বাড়ি, বাজার। এখান দিয়ে কিছুটা গিয়েই আমাদের পরবর্তী গন্তব্য বিদ্যাসাগর পার্ক। চলে এসেছি বিদ্যাসাগর পার্কের সামনে। পার্কটি পাঁশকুড়া পৌরসভা অফিসের পাশেই। পার্কের সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা এবং বাইক পার্কিং চার্জ 10 টাকা। টিকিট কেটে আমরা দুজনে প্রবেশ করলাম পার্কে। ঢুকে বেশ খারাপ লাগলো না। সুন্দর সাজানো পরিচ্ছন্ন চত্বর। সন্ধ্যায় নাকি এই পার্কটি দেখতে খুবই সুন্দর লাগে বলে শুনলাম। তবে আমরা তো এসেছি একদম ভরা দুপুরে। শহরের মধ্যেই পার্ক হলো একটি মনোরম মরুদ্যান, যা বিশ্রাম এবং বিনোদনের জন্য উপযুক্ত। সুসজ্জিত লন, প্রাণবন্ত ফুলের বাহার এবং ছায়াময় গাছপালা শহরের জীবন থেকে একটু নির্মল মুক্তি দেয়। আনমনে ঘুরে বেড়াচ্ছিলাম। চোখ আটকালো প্রেস কর্নার দেখে। এখানে এমন সুন্দর প্রেস কর্নার কেন? সেভাবে উত্তর মিলল না। সেখানে এখন একটি খাবারের দোকান।
এই পার্কে এমন খাবারের দোকান আছে আরও কয়েকটা। আমরা তাদের মধ্যে একটি দোকান থেকে খাওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু দেখতে পেলাম খাবারের গায়ে ছত্রাক, তাই খাওয়া বাতিল। এমনিতেও আমাদের খিদে পায়নি। সকালে সাবিনাদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল, তার রেশ এখনও যায়নি। পার্কের একদিকে রয়েছে একটি মুক্ত মঞ্চ। এদিকে রোদ থাকায় আমার স্ত্রী গিয়ে বসলো জলের ধারে থাকা ক্যাফেটেরিয়ায়। জায়গাটা বেশ সুন্দর, একটা মাঝারি মাপের পুকুর, তার পাশেই বসবার ব্যবস্থা। আমিও বসলাম সেখানেই। পাশের এই জলাশয়ে আবার নৌবিহারের আয়োজনও আছে। তবে হ্যাঁ, নৌকার ইংরেজি বানান দেখে আপনাকে একটু থমকাতে হতেই পারে। সামান্য একটু শিক্ষা এবং সচেতনতা পুরসভার কর্মীদের থেকে আশা করা যেতেই পারত। পার্কের মধ্যেই আছে একটি শৌচাগারও, কিন্তু পার্কে টিকিট কেটে ঢোকবার পরেও আবার শৌচাগার ব্যবহার করতে গেলে আলাদা টাকা দিতে হয়। এটা তারা না নিলেই পারতেন। পার্কে আছে ছোটদের খেলার জন্য আলাদা জায়গাও। সব মিলিয়ে বেশ ভালোই। পুরসভা ছোটোখাটো কিছু বিষয়ে নজর দিলে এটা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতেই পারে। বিশেষ করে পার্কে খাবারের মান ঠিকঠাক রাখা খুবই জরুরি। কত ছোটরা আসে এখানে। পার্কের মাঝে থাকা ঝর্ণাটি সন্ধ্যায় খুব সুন্দর দেখায়। পরিবার এবং বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটানোর জন্য সন্ধ্যায় এই পার্ক একটি আদর্শ পরিবেশ হতেই পারে। যাই হোক, আমরা রওনা দিয়েছি বিদ্যাসাগর পার্ক থেকে। এবারে যাচ্ছি কিছুটা দূরেই থাকা ভবতারিণী মন্দিরে। গাড়িতে মিনিট 3 সময় লাগবে বলছে গুগল। চলে এসেছি ভবতারিণী শ্মশানকালীপীঠ মন্দিরে। পাঁশকুড়ার বালিডাংরিতে অবস্থিত এই মন্দিরের পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী। মন্দিরের প্রধান দেবী হলেন ভবতারিণী মা, যা দেবী কালিকার একটি রূপ। তবে এখন দুপুরে মূল মন্দিরটি বন্ধ, কিন্তু এই মন্দির চত্বরে আছে আরও অসংখ্য ছোট ছোট মন্দির এবং দেবদেবীর মূর্তি। একসময় এটি স্থানীয় হিন্দুদের শ্মশান ছিল। প্রায় 50 বছর আগে বালিডুংরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূতনাথ প্রধান রাতে মা ভবানীর কাছে প্রার্থনা শুরু করেছিলেন। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেন বিষ্ণু রানা বলে এক ব্যক্তি। পাঁশকুড়ার ভবতারিণী শ্মশানপীঠের কালীমা পূজিত হন ব্রাহ্মণ ছাড়াই। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করা সাধক এই মন্দিরের পূজারী। মন্দিরের কালীমা পঞ্চমুণ্ডী আসনের ওপর অধিষ্ঠান করে আছেন। পূজারীও পঞ্চমুণ্ডির আসনে বসে কালী মায়ের পুজো করেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই মন্দিরে পুজো দিয়ে যান। বর্তমানে মন্দিরটি পাকা হলেও একসময় মাটির মন্দিরে মাটির দেবী প্রতিমার পুজো হতো। 1994 সালে পাকা মন্দিরটি নির্মিত হয়। মূল মন্দিরের সামনে নাটশাল নবগ্রহের মন্দিরও রয়েছে। পাশেই রয়েছে একটি বিশাল শিবমূর্তি। সুউচ্চ এই শিবমূর্তি এখানকার অন্যতম বড় আকর্ষণ। এখন এই চত্বরে আছে আরও অসংখ্য দেবদেবীর মূর্তিও। দেবদেবীর পাশাপাশি আছেন স্বনামধন্য ধর্মীয় উপাসকেরাও। এমনকি এই বিগ্রহ মেলায় স্থান পেয়েছেন বাংলার মনীষীরাও। ভবতারিণী মন্দির দেখে সামান্য হেঁটেই চলে এসেছি এবার কংসাবতী ড্যামের কাছে। কংসাবতী নদীর ওপরে এখানে একটা চেক ড্যাম নির্মাণ করা হয়েছিল। সেই ড্যাম এখন খুব ভালো অবস্থায় নেই। নিচে নেমে নদীর কাছে যাওয়া যায় এখানে। আমরাও গেলাম। নদীর চরে বালুতটে হাঁটতে ভালোই লাগছিল, তবে এই পরিবেশটা তেমন ভালো লাগেনি আমাদের। এমনিতে নিরিবিলি নির্জন, কিন্তু তাহলেও প্রাকৃতিক সৌন্দর্য তেমন টানে না। স্থানীয়দের কাছে শুনলাম বর্ষায় জল থাকলে নাকি এই নদী এবং এলাকা খুব সুন্দর রূপ নেয়। তা হতেও পারে, তবে এখন জল নেই বললেই চলে, তাই এখানে আমরা আর বেশি সময় দিলাম না।
বেরিয়ে পড়েছি পাঁশকুড়া ড্যাম দেখে, চলেছি পাঁশকুড়া স্টেশনের দিকে। সামনেই রেল লাইন, সেটা পেরিয়ে বাঁদিকে ধরে নেব স্টেশন যাওয়ার পথ। আসলে পাঁশকুড়ার চপ বিখ্যাত, এখানে এসে সেটা না খেয়ে যাওয়া যায় নাকি? কিন্তু এখন তো দুপুর, চপ পাওয়া যাবে কিনা বুঝতেও পারছি না, তাই স্টেশনে গিয়েই দেখা যাক। পাঁশকুড়া স্টেশনের ঠিক সামনেই রয়েছে এই চক্রবর্তী হোটেল এবং রেস্টুরেন্ট। এখানে কেন এলাম সেটা জানতে হলে পিছিয়ে যেতে হবে অনেকগুলি বছর। বিপি চক্রবর্তী অ্যান্ড সন্স নামে পাঁশকুড়া স্টেশনে প্রথম চালু হওয়া একটি স্টলের মালিক ছিলেন পাঁশকুড়ার বাহার গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ চক্রবর্তী। স্টলেই পাওয়া যেত চা, সিঙ্গাড়া, মিষ্টি। কিছুদিন পরে আলুর চপ তৈরি করতে শুরু করেন বিষ্ণুপদ। তার নিজস্ব ফর্মুলায় দক্ষ কারিগরের সাহায্যে খাঁটি বাদাম তেলে শুরু হলো চপ ভাজা। অল্প দিনের মধ্যেই রেলযাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠল বিষ্ণুপদর সেই চপ। স্থানীয়দের দাবি, এই চপ একাধিক খেলেও তেমন শরীর খারাপ হতো না, তেমনি ঠান্ডা হয়ে গেলেও নষ্ট হতো না চপের মুচমুচে স্বাদ। পাঁশকুড়া স্টেশনে ট্রেন থামলেই যাত্রীদের মধ্যে চপ কেনার হুড়োহুড়ি পড়ে যেত। স্বাদ এবং গুণমানের কারণে রেল যাত্রীদের মুখে মুখে ছড়িয়ে পড়ল সেই বিখ্যাত নাম পাঁশকুড়ার চপ। তবে বিষ্ণুপদ মারা গেলে তার ছেলে আশুতোষ চক্রবর্তী 1975 সালে শিক্ষকতা ছেড়ে হাল ধরেন বাবার ব্যবসার। কয়েক বছর আগেও পাঁশকুড়া স্টেশনের প্ল্যাটফর্মে এই বিপি চক্রবর্তী অ্যান্ড সন্সের 5টি স্টল ছিল, কিন্তু চক্রবর্তী পরিবারের অভিযোগ রেল তাদের উচ্ছেদ করে দিয়েছে। সেই থেকে পাঁশকুড়া স্টেশনের অদূরে এই চক্রবর্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই পাঁশকুড়ার সেই বিখ্যাত চপ পাওয়া যায়। তবে এখানে চপ মিলবে সেই বিকেল 5:30টার পরে, এখন তো সবে 3টে বাজে। রওনা দিলাম স্টেশন থেকে, যাচ্ছি মেছগ্রাম মোড়ের দিকে। আসলে পাঁশকুড়ায় এখন অনেক দোকানেই চপ মেলে। চক্রবর্তীদের পাশাপাশি বেশ কিছু বড় বড় অন্যান্য চপের দোকানও আছে, সবই কিন্তু সন্ধ্যেতে পাওয়া যায়। তাই আমাদের কয়েকজন বললেন এই সময় মেছগ্রামে গেলেই মিলবে গরম গরম চপ, তাই চলেছি সেদিকেই। ওদিক থেকে কলকাতা ফিরতেও সুবিধে হবে। আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, সকালের দিকে কিছু চপ মেলে, আর তা না হলে সন্ধ্যের দিকে মিলবে চপ। চলে এসেছি মেছগ্রামে। এখানেও আপাতত একটি দোকানেই চপ ভাজা হচ্ছে দেখলাম, সেখানেই ঝাঁপিয়ে পড়লাম আমরা। আজ সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। আমরা ভেবেছিলাম দুপুরে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারব, কিন্তু দুজনেরই তেমন খিদে পায়নি। তারপর মনে হলো গরমাগরম চপ দিয়েই আজকের মধ্যাহ্নভোজন এবং বিকেলের জলখাবারটা একসঙ্গেই সেরে নেওয়া যাক। আপাতত সামনে আলুর চপ ভাজা হচ্ছে, আর সদ্য ভাজা হয়েছে পেঁয়াজি। তাহলে আর দেরি কেন, এবারে শুরু হয়ে যাক। আমার গিন্নি তো শুরু করেই দিয়েছেন। তার কেমন লাগছে বিখ্যাত পাঁশকুড়ার চপ? ভালো, খারাপ না, ক্রিস্পি। আউটার লেয়ারটা বেশ ক্রিস্পি আছে, ভেতরটা নরম। আলুর চপ খারাপ না। গিন্নির পরে এবারে আমার পালা। পাঁশকুড়া বা সংলগ্ন অঞ্চলে যদি বেড়াতে আসেন, সেক্ষেত্রে যদি চপ না খেয়ে যান সেটা কিন্তু খুব অন্যায় হবে। পাঁশকুড়ার চপ বিখ্যাত অনেক দিন ধরে। তো আমরা তো স্টেশনে গিয়েছিলাম, চপ ভাজা হয়নি দুপুরবেলা প্রায়। অনেকেই আমাকে বললেন যে মেছগ্রামের দিকে আসতে। মেছগ্রাম এই যে পাঁশকুড়ার যে আর কি হাইওয়ের যে ক্রসিং, সেটা মেছগ্রাম, সেখানে কিন্তু চপ পাওয়া যেতে পারে। তো আমি এসে দেখলাম ঠিকই এখানে চপ আছে। পাঁশকুড়ার সেই বিখ্যাত আলুর চপ, সেই চপটা একটু আমরা খাই। মানে শেষবেলায় এই চপটা না খেয়ে গেলে তো হতো না। চন্দ্রানী তো বলছিলই, আপনারা শুনলেন। এই চপের একটা বিশেষত্ব হচ্ছে এই চপটা খুব কুড়মুড়ে টাইপের হয়। এই যে বেসনটা ভীষণ কুড়মুড়ে হয় অন্যান্য জায়গার চপের তুলনায়। এইটা পাঁশকুড়ার একটা স্পেশালিটি। এছাড়া আলুর পুরটাও বেশ ভালো, সুন্দর খেতে। এই যে দাদার এখানে এসেছি আমরা, ছোট দোকান, কিন্তু দাদার চপ ভালো। নিশ্চয়ই আওয়াজ যাচ্ছে কুড়মুড়ে।
অনেক রকমের চপ হয়, আলু ছাড়াও মোচা টোচা বিভিন্ন রকমের হয়। আমরা আপাতত আলু নিয়েছি, আলুটাই বেশি বিখ্যাত, আর তার সঙ্গে একটু পেঁয়াজিও নেওয়া হয়েছে অল্প, পেঁয়াজিও কুড়মুড়ি, খারাপ না। সব মিলিয়ে একদম শেষবেলা আমাদের বেড়ানোর শেষে এই চপটা দিয়ে মধুরেন্দ্র সমাপন ঠিক বলা যাচ্ছে না, কিন্তু বিষয়টা দারুণ হয়েছে, ভালো হয়েছে। আমরা এবার বাড়ি ফিরবো, তার আগে চপটা খেয়ে নিই। ভালো। ভালোই খাওয়া হলো চপ। দোকানটি ছোট হলে কি হবে, চপ ভালোই করে। আলুর চপ 7 টাকা পিস এবং পেঁয়াজি 1 টাকা পিস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেঁয়াজি মাত্র 1 টাকা পিস। খুব ভালো খাওয়া দাওয়া হলো। বাড়ির জন্য কিছুটা চপ নিয়ে এবার বেরোবো আমরা। রওনা দিলাম মেছগ্রাম থেকে। এখান থেকে তো সোজা বম্বে রোড ধরে আমরা যাব কলকাতার দিকে, তারপর বালি ব্রিজ পার হয়ে ঢুকবো আমাদের দমদমের দিকে। এবারে যেতে যেতে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। পাঁশকুড়া কলকাতা থেকে ট্রেনে এবং বাসে দুভাবেই আসা যায়। ট্রেনে হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর বা পাঁশকুড়া লোকাল ধরে চলে আসতেই পারেন। তবে এই দক্ষিণ পূর্ব রেলওয়ে লাইনে ট্রেন কিন্তু অনিয়মিত চলে। এছাড়াও ধর্মতলা, করুণাময়ী, এয়ারপোর্ট 1 নম্বর মোড় ইত্যাদি জায়গা থেকে পাঁশকুড়াগামী বাস মিলে যাবে। গাড়িতে বা বাইকে এলে তো আমার দেখানো পথে বম্বে রোড ধরে সোজা চলে আসা যায়। নস্কর দিকে যেতে হলে স্টেশনে নেমে পাটনা যাওয়ার ট্রেকার ধরে নস্কর দিঘি বা জানাবার যেতে পারবেন। পাঁশকুড়া শহরে অন্যান্য জায়গার মতোই অসংখ্য টোটো চলে, তাই ঘুরতে কোনো অসুবিধেই হবে না। থাকার জন্য পাঁশকুড়াতে বেশ কিছু লজ আছে। একটু বিলাসবহুল থাকতে চাইলে কাছাকাছি কোলাঘাটে বেশ কিছু রিসর্ট বা হোটেলও আছে। খাওয়া দাওয়ার জন্য নস্কর দিঘিতে তেমন কিছু মিলবে না কিন্তু, তবে পাঁশকুড়া শহরে বেশ কিছু হোটেল বা রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না। এছাড়া বিখ্যাত চপ তো অনেক জায়গাতেই পাওয়া যায়। আজ তাহলে এখানেই শেষ করি, আবার ফিরে আসব আগামী সপ্তাহে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।